শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফা জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর যে পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় আছে নবোদান বই, যে সৃজনশীল 2 নম্বর সৃজনশীলের ক আর খ নিয়ে আলোচনা করব। পরবর্তী পুরো ভিডিওতে গ নাম্বারটা তোমাদের আলোচনা করা হবে। এখন আসো তোমাদের যে পাঠ্য বই সৃজনশীল 2 নাম্বারটা আছে সেটা প্রশ্নটা কিন্তু দেখে নিই। আসো, চট্টগ্রামের বন্দর ট্রেডার্সের 2017 সালের জুন মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংকে জমা নিয়ে সে ব্যবসা শুরু করলো। খেয়াল করো, সে কিন্তু ব্যবসাটা শুরু করেছে, এই প্রথম তার ব্যবসা শুরু হচ্ছে। জুন 3, যমুনা ট্রেডার্সের নিকট হতে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে সে 20,000 এবং চেকে পেয়েছে 30,000 টাকা প্রদান করেছে সে। জুন 5, ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করেছে 75,000 টাকা। জুন 9, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। জুন 15, ফটোকপি মেশিনের বহন খরচ এবং সংস্থাপন খরচ হচ্ছে তার 3,000 টাকা। জুন 18 থেকে আর জুন 30 পর্যন্ত এগুলি হচ্ছে গ এর জন্য তোমরা জানতে চেয়েছে। আমার খ নম্বর প্রশ্ন কিন্তু এই জুন 15 পর্যন্তই, ঠিক আছে। এখন আসো আমরা একটু কটা দেখি। বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তার ক নম্বর প্রশ্ন জানতে চাইছে অফিস সরঞ্জাম। এখন আমাদের জানতে হবে অফিস সরঞ্জাম কি, যেমন আমাদের ফটোকপি, কম্পিউটার, এসি, এই জিনিসগুলো হবে অফিস সরঞ্জাম। যেমন ফ্যান, যদি অফিসে ফ্যান থাকে, তাহলে আমাদের অফিস সরঞ্জামগুলো কি আমরা জানতে পারলাম। এখন দেখো আমার এই যে শব্দগুলো বলেছি এর মধ্যে কোনটা আছে কিনা। জুন 5 আছে, সে একটা ফটোকপি মেশিন কিনেছে। এখানে যদি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিয়ে থাকো অনেক সময় জানতে পারতো এসি, কম্পিউটার বা ফ্যানও হতে পারতো। কিন্তু আমরা যদি জানি অফিস সরঞ্জামের মধ্যে কি কি, তাহলে আমাদের যেভাবে আসবে কেন আমরা পারবো। ব্যবসার ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করেছে সে 75,000, কিন্তু এই মেশিনটা তার কিন্তু আনতে বহন খরচ রেখেছে 3,000 টাকা। জুন 15 তারিখে আছে। আমরা জানি স্থায়ী সম্পদ কিনে দোকানে এনে চালু করতে যা যা খরচ হবে তা সেই স্থায়ী সম্পত্তির নামেই লিখতে হয়। তাহলে এই যে বহন খরচ, এটা কিন্তু একটা স্থায়ী সম্পত্তির বহন খরচ, কোনো পণ্যের বহন খরচ না। এই জন্য 3,000 টাকাও কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে যাবে। তোমরা কিন্তু অনেক সময় 3,000 টাকাটা দাও না, কিন্তু খেয়াল রাখবা যে যদি কখনো দেখো কোনো সম্পদের বহন খরচ আছে বা সংস্থাপন ব্যয় আছে, তাহলে সেই সম্পদের মূল্যের সাথে যুক্ত হবে। কারণ তুমি দোকানে এনে চালু করতে যা যা খরচ হবে পুরাটাই হচ্ছে সম্পত্তির মূল্য, ঠিক আছে। এখন আমরা এখন অঙ্কটাতে যাই। দেখো আমরা ছক করে রেখেছি। ক আমাদের জানতে চেয়েছে অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়। তাহলে আমরা লিখবো অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়। এখন আমাদের জুন আমাদের অঙ্কটা হচ্ছে 2017, আমরা 2017 লিখবো। জুন 3 তারিখে সে অফিস সরঞ্জামটা কিনেছিল। জুনের 5 তারিখে সে কিনেছিল অফিস সরঞ্জামটা। 5 সেটা লিখবো ফটোকপি মেশিন, এগুলো লিখবো এটা ফটো, সে কিনেছিল ফটোকপি মেশিন। তাহলে ফটোকপি মেশিন ক্রয়, ফটোকপি মেশিনটা কিনেছিল সে 75,000 টাকা। পাঁচ কলামে বসাবো আর এটার সাথে তার বহন খরচটা যোগ করতে হবে। যোগ আমরা লিখবো ফটোকপি মেশিনের বহন ও সংস্থাপন খরচ কত আছে প্রশ্নে আমাদের দেওয়া আছে 3,000। তাহলে আমাদের 75,000 সাথে যদি আমরা 3,000 যোগ করি তাহলে হচ্ছে আমার 78,000। এটাই কিন্তু এটা কয়ের আনসার। আমরা উত্তর লিখে দিব 78,000, উত্তর 78,000 টাকা। তাহলে আমরা এখন কয়ের আনসারটা পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের কি বলেছে, জুন 1 থেকে জুন 15 তারিখের লেনদেন দ্বারা 2 ঘরা নগদান। তোমার প্রশ্ন কিন্তু বলে দিয়েছে 2 ঘরা মানে টাকার কলম হবে দুইটা, একটা নগদ একটা ব্যাংকের জন্য। 1 থেকে 15 তারিখ মানে আমার এই 1 থেকে 15 তারিখের লেনদেন আমি আমার ক্ষয়ের আনসারটা শেষ করব। জুন 1 এ বলেছে নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। লক্ষ্য করো সে কিন্তু এবার ব্যবসাটা শুরু করছে, কিন্তু এটা কিন্তু তার আগেই ছিল না। ব্যবসা যখন শুরু করে এটা যাবেটা কি হয়, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর মালিক যেহেতু টাকাটা নিয়ে এসেছে এই জন্য মূলধন হিসাব হয় ক্রেডিট। তার মানে কি তার এখানে ব্যালেন্স বিডি হবে না। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে মিস কখন ব্যালেন্স বিডি হবে, কখন মূলধন হিসাব হবে। যখন প্রশ্নে তোমরা দেখবা
যে ব্যবসা শুরু করেছে লেখা থাকবে তখন হবে মূলধন হিসাব। আর যদি বলা থাকে নগদ উদ্ধৃত, ব্যাংক জমা উদ্ধৃত এত এত, তখন বলা যাবে ব্যালেন্স বিডি। ঠিক আছে, এখন আমাদের বলা আছে প্রশ্নে ব্যবসা শুরু করেছে, তার মানে আমার এখানে হবে মূলধন হিসাব, কারণ আমার প্রাপ্তি হয়েছে 2017 জুন 1। আমি লিখবো মূলধন হিসাব, কারণ নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব। কারণ আমরা জানি আমাদের যেই জন্য টাকাটা আসে সেই নামটা লিখবো, মূলধনের জন্য টাকাটা আসে। নগদে এসেছে তার 1,20,000, এই জন্য আমি 1,20,000 বসাবো। আর ব্যাংকে এসেছে 2 লক্ষ, এই জন্য ব্যাংকের কলামে আমি 2 লক্ষ টাকা বসাবো। তারপর কি হয়েছে দেখো, জুন 3 তারিখে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে সে 20,000 আর চেকে 30,000, তাই নগদ আর চেক মিলে হচ্ছে কিন্তু 50,000। কিন্তু সে কিনেছে কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে বাকি 50,000 টাকা সম্বন্ধে কিছুই বলা না যেহেতু, তাহলে বুঝতে হবে সেটা ধার। আর আমরা জানি ধারের লেনদেন কিন্তু আমার নগদ বলতে আসে না। তাহলে এখন আমার শুধু নগদ আর ব্যাংকের টাকা। তার কাছ থেকে করেছে কি, সে পণ্যটা কিনেছে। এখন তোমরা প্রায় ভুলটা করো, এখানে লেখা হলো যমুনা ট্রেডার্স, কিন্তু যমুনা ট্রেডার্স থেকে কারণে কিন্তু তার নগদ টাকা যায়ও না, চেকের টাকা যায় না, তার পণ্য ক্রয় করার কারণে টাকাটা গিয়েছে। যে কারণে গেছে সেই কারণটা লিখতে হবে। তাহলে এখন আমরা লিখবো জুন 2017 জুন 3 দিয়ে লিখবো ক্রয় হিসাব। লক্ষ্য করেছো আমি কিন্তু ক্রয় হিসাব কথাটা লিখেছি। এখন আমার নগদের ঘরে 20,000, কারণ নগদ টাকা 20,000 চলে গেছে, এই নগদের ঘরে 20,000। আর ব্যাংকের ঘরে হবে আমার 30,000, কারণ ব্যাংক থেকে আমার 30,000 গেছে। তারপর জুন 5 কি বলেছে, ব্যবসার জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। আমরা জানি ফটোকপি, আমি আগেটাতেও বলেছিলাম, অফিস সরঞ্জাম। তাহলে আমার টাকা চলে যাচ্ছে যেহেতু, তাহলে আমার এই মাসেই বসবে ক্রেডিট দিতে। কিন্তু এখন আমি কিন্তু ক্রয় কথাটা লিখবো না, কেন? কারণ এখানে কিন্তু সে পণ্য কিনে, সেখান থেকে কিনেছে অফিস সরঞ্জাম। আর স্থায়ী সম্পদ কিনে সে স্থায়ী সম্পদের নাম লিখতে হবে। তাহলে এখন আমি লিখবো অফিস সরঞ্জাম হিসাব। কত টাকা কিনেছে? সে কিনেছে একটা 75,000 টাকা। 75,000 আমি নগদ কলামে বসাবো। ঠিক আছে, তাহলে 75,000 আমার শেষ। এবার হচ্ছে কি জুন 9, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 এবং ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করেছে। লক্ষ্য করো, এটা একটু আমরা যদি জাবেদা করি তাহলে আমাদের সুবিধা হবে। জাবেদাটা আমি তোমাদের নিচে দেখাচ্ছি, খেয়াল করো। জুন 9 কিন্তু 2টা কাজ হয়েছে, একটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, একটা কিন্তু ব্যবসার প্রয়োজনে। এখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন যেটা করেছে সেটা কি, মালিক কি কারবারে টাকাটা এনেছে? নিশ্চয়ই না। সে কি করেছে? ব্যক্তিগত প্রয়োজন, তার মানে সে বাসে নিয়ে গেছে, তাহলে মালিক উত্তোলন করেছে। আর আমরা জানি মালিক কারবার থেকে যা নিয়ে যায় সেটা হচ্ছে উত্তোলন নামে লেখা। তাহলে এটা হবে উত্তোলন হিসাব ডেবিট। এখন কত টাকা দেখো, ব্যক্তিগত প্রয়োজনে সে নিয়েছে কিন্তু 5,000, তাহলে আমি উত্তোলন হিসাব ডেবিট 5,000। যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে এই জন্য ব্যাংক হবে ক্রেডিট। আমরা জানি সম্পদ চলে গেলে হয়ে যায় ক্রেডিট, ব্যাংক হিসাব হবে আমার এক্ষেত্রে ক্রেডিট 5,000। তারপরে ভাগটা কি বলছে, ব্যবসার প্রয়োজনে উত্তোলন। এবার খেয়াল করো, এবার কিন্তু মালিক নিজের টাকা উঠিয়ে কারবার থেকে নিয়ে যায় না বা ব্যাংক থেকে নিয়ে যায় না। কারবার কি করেছে? ব্যাংকে গিয়েছে, কারবারের টাকা দরকার পড়েছে, ব্যাংক থেকে টাকাটা কারবার নিয়ে এসেছে। এখন কিন্তু কারবারে নগদ অর্থ আসছে। কত টাকা আসছে? 10,000 টাকা। কোথা থেকে আসছে? ব্যাংক থেকে আসছে। তাহলে যেহেতু নগদ আসছে তাহলে এটা হবে নগদান হিসাব, কারণ কারবারে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে এই জন্য হবে ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? দেখো আমার হচ্ছে 10,000 টাকা। এখন আমাদের কি মনে আছে আমরা কন্ট্রাএন্ট্রি সম্বন্ধে শিখিয়েছিলাম, বিপরীত দাখিলা। যে জাবেদা করে নগদ ও ব্যাংক পাওয়া যাবে সেটা হবে কন্ট্রাএন্ট্রি। এরপরে দেখো কোনটা, সেকেন্ডটাতে দেখো তোমার নগদও আছে ব্যাংকও আছে, তার মানে এই এন্ট্রিটা হচ্ছে তোমার কন্ট্রাএন্ট্রি, আর এটা কিন্তু তোমার কন্ট্রাএন্ট্রি নয়, কারণ এখানে ব্যাংক আছে কিন্তু নগদ অর্থটা বলা নেই। তাহলে প্রথমটার অ্যান্সার কি হচ্ছে, তোমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, যেহেতু চলে যাচ্ছে তার মানে আমার ক্রেডিট সাইডে বসাতে হবে। আমার হবে জুন 9 দিয়ে আমি লিখবো উত্তোলন হিসাব। ব্যাংক থেকে টাকা গিয়েছে 5,000, এই জন্য আমি ব্যাংকের ঘরে 5,000 বসাই। তো সেকেন্ড এদিকে খেয়াল করো, তোমার কি হচ্ছে কারবারে নগদ অর্থ আসছে, ব্যাংক থেকে যাচ্ছে। এখন নগদ যেহেতু আসছে তাহলে আমার নগদটা আসে কোন দিকে বসায়? এই পাশে বসে। তাই নগদের ঘরে আমি বসাবো 10,000। কন্ট্রাক্টে লেখার নিয়মটা হচ্ছে আগে টাকাটা বসাই ফেলবে, তারপর নামটা লিখবে। এখানে বসাবো 10,000, আর ব্যাংক থেকে চলে যাচ্ছে যেহেতু তাহলে
তারিখ হচ্ছে জুন 9। এখন এখানে আমার কোন দিকে টাকাটা আছে, খেয়াল করো নগদের দিকে, তাহলে এখানে নাম লিখবো ব্যাংক হিসাব, কারণ যে দিকে টাকা দেওয়া থাকবে তার বিপরীত নামটা লিখতে হবে ব্যাংক হিসাব। আর এটা আমরা সি দ্বারা চিহ্নিত করে রাখবো, আর এটা কন্ট্রাক্ট এই জন্য সেম আবার হবে জুন 9। এই যে 10,000 বসিয়েছি, তারপরে কোন কলাম আছে, ব্যাংকের কলাম, তাহলে এখানে আমার নামটা হবে কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, নগদ, নগদান হিসাব। আর এটাকে আমি সি দ্বারা চিহ্নিত করে রাখবো কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কি দুই দিকে যায়, আর যেটা কন্ট্রাক্ট না সেটা এক দিকে যায়, যেমন ব্যক্তিগত প্রয়োজনের উত্তর দিয়েছিল সেটা কন্ট্রাক্ট ছিল না। এই এন্ট্রিটা কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্কেই থাকে, খেয়াল রাখবে, এটা যেন আমরা খুব ভালো মতো পারি। জুন 15 কি বলেছে, ফটোকপি মেশিনের বহন খরচ এবং সংস্থাপন ব্যয় বলেছে 3000 টাকা। তাহলে এটাও কিন্তু আমাদের কি অফিস সঞ্চয় হিসাবে লেখা উচিত জুন 15। আমরা কি লিখবো, অফিস সরঞ্জাম হিসাব, কারণ আমরা জানি স্থায়ী সম্পদ কিনে দোকানে আনতে যা টাকা খরচ হয় সেই স্থায়ী সম্পদের নাম লিখতে হয়। কত টাকা, 3000 টাকা আমার নগদ থেকে চলে গেছে। আমার কিন্তু কোর্সে বলেছিল 1 থেকে 15 তারিখের লেনদেন দ্বারা আমাদের খ নাম্বারটা করতে, তাহলে আমি বাকি লেনদেনগুলো কিন্তু আমি আর খতে এখন লিখবো না। চলো আমরা এখন ব্যালেন্সটা টেনে ফেলি। এখন আমাদের ব্যালেন্স আনতে হবে। আমরা সবসময় জানি নগদে আমার কোন ব্যালেন্স হয়, নগদে সবসময় ডেবিট দিকটা বড় হবে। কেন, কারণ নগদ প্রাপ্তি থেকে প্রদান কখনো বেশি হতে পারে না। এখন এখানে আছে দেখো, এখানে 1,20,000 আর 10, তাহলে হচ্ছে এখানে 1,30,000, যোগ করে হচ্ছে 1,30,000। সেম ফিগারটা কিন্তু আমি এখানে বসাই দেবো 1,30,000। আবার খেয়াল করো, এই পাশে আছে 2 লক্ষ টাকা আর এই পাশে আছে 45,000 টাকা। তাহলে কোন পাশটা বড়, নিশ্চয়ই এই পাশটা বড়, তাহলে এই পাশের ফিগারটাই আমরা বসাবো 2 লক্ষ, এবং যেটা বড় সেটা দুই দিকেই বসা। এখানেও আমি বসে দিলাম 2 লক্ষ। এবার আমি ব্যালেন্সটা আনবো। আমরা জানি মাসের শেষ তারিখে হচ্ছে ব্যালেন্স সিডি মানে ক্রেডিট ডাউন, তাহলে জুন মাস শেষ হচ্ছে 30-এ, তাহলে আমি লিখবো জুন 30-এ ব্যালেন্স সিডি, C/D। এখন দেখো আমার এই পাশে আছে 1,30,000 টাকা, কিন্তু আমার কিন্তু এই পাশে 1,30,000 না, এই পাশে আছে আমার হচ্ছে যে 20,000, 75,000 আর 3,000। এটা যোগ করে এই 1,30,000 থেকে যদি বাদ দিই, তাহলে আমাদের আসে হচ্ছে যে 32,000 টাকা শর্ট থাকে। তাহলে আমরা 32,000 টাকা লিখবো, আর এই সবগুলো যোগ করে আসে 98,000 টাকা। 98,000, 1,30,000 থেকে যদি 98 বাদ দিই, তাহলে আসে আমার 32,000 টাকা। আবার দেখো এই পাশে আছে আমার 2 লক্ষ টাকা, কিন্তু এখানে আমার 2 লক্ষ টাকা। 2 লক্ষ থেকে যদি আমি 30,000, 10,000 এবং 5,000 বাদ দিই, তাহলে আসে আমার 1,55,000 টাকা। ক্যালকুলেটর করে তোমাদের 1,55,000 আসে। তাহলে অর্থাৎ আমরা কি বুঝলাম, এখান থেকে আমাদের বিয়োগ করার পর যা থাকবে তাই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। এখন আমরা জানি যা ব্যালেন্স সিডি তার পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হয়। এখন দেখো লক্ষ্য করো, সিডিটা তোমার কোন পাশে আছে, ক্রেডিট দিকে, তাহলে বিডিটা চলে আসবে তোমার ডেবিট দিকে। এখন জুনের পরে কি মাস, জুলাই, তাহলে আমি এবার লিখবো জুলাই 1। এবার আমি কি লিখবো, ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, উপর হতে আমি দেখো এই উপর হতে তুমি নিয়ে এসেছো কত টাকা, 32,000 টাকা, আর হচ্ছে 1,55,000 টাকা। তোমার যদি এই পাশে ব্যালেন্স সিডি হতো তাহলে কি হতো, তখন তোমার ওই পাশে ব্যালেন্স বিডি হয়ে যেত। এখন আমাদের অঙ্কটা শেষ, আমরা উত্তরটা দেব। এখানে আমাদের উত্তরটা কিরকম হবে দেখো, উত্তর দেখো তোমার নগদ জমা আছে কত টাকা, 32,000 টাকা। তাহলে আমি লিখি নগদ উদ্ধৃত 32,000 টাকা। আর তোমার ব্যাংকে কত টাকা জমা আছে, 2 লক্ষ টাকা ছিল, তুমি 55,000 টাকা খরচ করেছো, 45,000 টাকা খরচ করতে, তাহলে তোমার ব্যাংকে জমা আছে 1,55,000 টাকা। ও ব্যাংকে জমা 1,55,000 টাকা। তাহলে এই লোকে খরচ করার পর থাকলো নগদে থাকলো 32,000 এবং ব্যাংকে জমা থাকলো 1,55,000। তাই তুমি একটা ভুল করো, ব্যালেন্স বিডিটা তোমরা এই যোগফলটা বসায় ফেলো। ব্যালেন্স বিডি কখনো যোগফল হবে না, যাই সিডি তাই হচ্ছে বিডি। আশা করি তোমরা এই নবদান বইয়ের ক এবং খটা বুঝতে পেরেছো। এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেক রবিবারে তোমরা হোমওয়ার্ক জমা দেবে, এই মাধ্যমে তোমাদের ডায়রি মার্ক আছে। আজ এই পর্যন্ত, ভালো।